আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশের রাজনীতির নানা রকম ঘটনা এখন আমাদেরকে দেখতে হচ্ছে। আমরা দেখছি একদিকে ঐকমত্য কমিশনের আলোচনা চলছে, সেখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত হচ্ছেন, তারা নানা বিষয় নিয়ে কথা বলছেন। শাসনতান্ত্রিক কি পরিবর্তন করা যায়, নির্বাচন ব্যবস্থার কি পরিবর্তন করা যায়, এবং দেশের জন্য কি কি পরিবর্তন আনা যায়, সংবিধানে কি পরিবর্তন করা যায়, এগুলো নিয়ে আলোচনা করছেন। আবার অন্যদিকে দেখছি একই সময়ে কয়েকটা রাজনৈতিক দল তাদের কিছু দাবির জন্য, কিছু শাসনতান্ত্রিক পরিবর্তনের জন্য তারা রাজপথে আন্দোলন করছেন। এই আন্দোলন তারা কার জন্য করছেন, মানে কার কাছে তাদের দাবিটা পেশ করছে, এটা আমাদের মতো সাধারণ মানুষ অনেক সময় ক্লিয়ার করতে পারে না। এটা কি সরকারের কাছে দাবি করছেন? সরকার কি দাবি পূরণে সক্ষম? এটা কি অন্য কোনো বিরোধী দলের উপর চাপ প্রয়োগের জন্য করছেন? সেই বিরোধী দলের হাতে কি সবকিছু রয়ে গেছে? যদি সরকারের কাছে দাবি প্রয়োগ করেন, তাহলে সরকার প্রধানের সঙ্গে তো আবার এই রাজনৈতিক দলেরই একজন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আজকে। তো সেখানে প্রায় লম্বা একটা ভ্রমণ, সেখানেও এগুলো আলোচনা হতে পারে। তো আলোচনা রেখে রাজপথে কেন? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার অধ্যাপক জনাব AKM মতিউর রহমানকে। জনাব ডক্টর মতিউর রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, ধন্যবাদ আপনাকে শুনতে পাচ্ছি। প্রফেসর রহমান, আমি প্রথমে যে প্রশ্নটা করছি, যদিও আপনি নিজে রাজনীতির সঙ্গে জড়িত নন, কিন্তু একজন নাগরিক হিসাবে নিশ্চয়ই সমস্ত বিষয় আপনি খেয়াল করেন, এবং রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবেও আপনার কাছে কি এই প্রশ্নগুলি এসেছে কিনা, যে কেন রাজপথের আন্দোলনটা কেন? আমরা সাধারণ মানুষ কিন্তু রাজপথের আন্দোলনকে মাঝে মাঝে ভয় পাই, এবং এগুলি নাগরিক সমস্যারও তৈরি করে। এখন এই আন্দোলন কেন্দ্র থেকে যে একদম বিভাগীয় পর্যায়ে চলে যাচ্ছে, এরপরে নাকি সেটা উপজেলা পর্যায়ে যাবে। তো আপনি কি মনে করেন এটা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোনো ঘটনা? এবং তাদের দাবিটা সম্পর্কে নিশ্চয়ই আপনি জানেন, এই দাবি কি এভাবে পূরণ হওয়া সম্ভব, নাকি এই প্র্যাকটিসটা আমাদের জন্য ভালো? ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে, এবং আমাকে আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত করার জন্য আপনার প্রতি আপনাকে অভিনন্দন। আপনি যে প্রশ্নটা আমার উপরে আমাকে করেছেন, এই প্রশ্নটা শুধু আপনার মনে বা আমার মনে নয়, এটা আমি বলতে পারি যে বাংলাদেশের সাধারণ মানুষের ভিতরে এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে। তো এই প্রসঙ্গে আমার কয়েকটি অবজারভেশন আছে, আমার একজন নাগরিক হিসেবে এবং রাজনীতির একজন ছাত্র হিসেবে। প্রথমত, আপনি জানেন যে 5 অগস্টের পরে বাংলাদেশের 5 অগস্টে যে ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ হয়েছে, এবং সেটি নিঃসন্দেহে জনগণের ভিতরে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 5 তারিখের পর আপনি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে, এবং সেই সরকার আর তার সফলতার কিছু জায়গা থাকলেও ব্যর্থতার জায়গাও রয়েছে। এর এর পেছনে কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে, যেহেতু এই সরকারটি জনসমর্থিত একটি সরকার এবং এটি রাজনৈতিক সরকার নয়, সংগতকরণের রাজনৈতিক আমাদের বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, যে কালচার, সেটি হচ্ছে রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এক ধরনের সরকার যেটি জনগণের উপর অনেক সময় দমন নিপীড়ন এই কার্যক্রমগুলো বিগত দিনে চলেছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মূলত সকল রাজনৈতিক দলের সমর্থন পুষ্ট হয়েই কিন্তু রাষ্ট্র ক্ষমতায় তারা অধিষ্ঠিত হয়েছে এবং সেটি পরিচালনা করছে। বিশেষ করে শিক্ষার্থীদের লাইমলাইটে যারা ছিল এবং তাদের প্রেসক্রিপশন অনুযায়ী মূলত এই সরকারটি পরিচালিত হয়। এখন আপনি দেখেন যে আজকে যে ইস্যুটাকে কেন্দ্র করে আন্দোলন, বিশেষ করে মাঠে, আমি ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি যে 5 তারিখের পর, বিশেষ করে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর আর কিছুদিন হয়তো স্বাভাবিক একটা পর্যায়ে থাকলেও পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ভিতরে এক ধরনের টানাপোড়েন হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি রাজনৈতিক দল তারা রাজনৈতিক ইডিওলজিকে কেন্দ্র করে তার অবস্থান থেকে কিন্তু সেটি প্রচারণা এবং জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে, রাষ্ট্র কাঠামো মেরামতের যে রূপরেখা, অর্থাৎ জাতীয় ঐক্যমত কমিশন। এখানে মূলত বড় দাগে 6টি কমিশন হচ্ছে, এবং সেই 6টি কমিশন বিগত প্রায় 2 মাস ধরে সকল রাজনৈতিক দলকে নিয়ে তারা কিন্তু একটি দফায় দফায় মিটিং করেছে এবং অনেকগুলো বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছেন। এখানে বিশেষ করে যে কয়েকটি বিষয় নিয়ে আজকে মাঠে অপরাপর কয়েকটি রাজনৈতিক দল, বিশেষ করে 8টি, এবং 8টার মধ্যে আমরা যে লক্ষ্য করলাম যে 3টি
দল সেখানে অংশগ্রহণ করে নাই, 5টি, এবং মাঠে প্র্যাকটিক্যালি আপনি যদি দেখেন তাহলে 2টি রাজনৈতিক দল, একটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ, এবং আরেকটা হচ্ছে ইসলামী আন্দোলন। তাদের দাবি মূলত 5টি প্রকাশ করেছে, এবং এই 5টির ভিতরে উল্লেখযোগ্য আপনার যেটি আমি দেখেছি যে লক্ষণীয়, জুলাই সনদ, যেটি আইনি ভিত্তি প্রদান করা, এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তাদের একটা দাবি। আরেকটি হচ্ছে আপনার পিআর পদ্ধতি, যেটা সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, এবং এই পিআর পদ্ধতি নিয়ে এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে প্রশ্নটা শুরুতেই করেছেন যথার্থই, যে এই দাবিটা আসলে কার কাছে। আমি যদি আমার নিজের কাছে প্রশ্ন, এই দাবিটা আসলে কার কাছে করা হচ্ছে? সরকারের কাছে, ধরে নিলাম সরকারের কাছে, কিন্তু সরকারের অংশী তো যারা আন্দোলন করছে তারা তো নিজেরাই সরকারের অংশী। তো সুতরাং আপনি সরকারের অংশী, আবার সরকারের ঐক্যমত কমিশনে আপনি আলোচনা করছেন, এবং সেখানে অনেকগুলো বিষয় ঐক্যমত হয়েছে, এবং যে ইস্যুটাকে কেন্দ্র করে যুক্তিগুলো উপস্থাপন করা হচ্ছে সেটি আসলে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু প্রাসঙ্গিক এবং কতটুকু যুক্তিসঙ্গত সেটি নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। এবং সেখানে সকল রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত পোষণ না করে এই বিষয়টি নিয়ে, নিঃসন্দেহে আমি মনে করি সেটি সরকারের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়। এখানে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন, রাজনৈতিক দল যেগুলো মাঠে পর্যায়ে রাজনীতি, অর্থাৎ বিভাগ থেকে শুরু করে জেলা এবং জেলা থেকে উপজেলা পর্যায়ে, এটির 2 থেকে 3টা উদ্দেশ্য থাকতে পারে আমার ব্যক্তিগত ধারণা। 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এটি বড় রাজনৈতিক দল হিসেবে যেটি বিবেচিত হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা যেহেতু এই পিআর পদ্ধতির সাথে একমত পোষণ করেনি, তাদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করা, এটি আমার কাছে মনে হয় নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই আন্দোলনটাকে উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে তারা, এই রাজনৈতিক দলগুলো তাদের এই আন্দোলনের ইস্যুকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক প্রচারণা, যেটি একেবারে তৃণমূল পর্যায়ে তারা এটিকে প্রচার করতে চায়। 3 নম্বর আরেকটি কারণ, যেটি রাজনৈতিক দল নিষিদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই আপনি জানেন যে আওয়ামী লীগকে তার সাময়িকভাবে কার্যক্রম স্থগিত করা হয়েছে, এবং সেই সাথে আওয়ামী লীগের যারা দোসর হিসেবে বিবেচিত জাতীয় পার্টি এবং 14 দল, তাদেরকেও নিষিদ্ধ করার বিষয়টি আসছে। এখন কোশ্চিন হচ্ছে, একজন নাগরিক হিসেবে এই প্রসঙ্গটি যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গ আসলো, তখন এই প্রসঙ্গগুলো তখন উত্থাপিত হলো না কেন? এটা একটা কোশ্চিন। তার মানে আমি যেটা মনে করি যে এই যে ক্রমান্বয়ে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে, আমার কাছে মনে হয় যারা এই দাবিগুলো করছেন তারা আসলে রাজনৈতিক ময়দানটাকে বা মাঠটাকে কিছুটা শূন্য করতে চাচ্ছেন। আমি আবার একটু কথা বলি, আমি মাঝখানে 2-1টা পয়েন্ট ভুলে যাবো, এই জন্য আগে এটা বলে নিই। তো আমার বিশ্ববিদ্যালয়ে থাকেন, স্টুডেন্টের সঙ্গে মিশেন, বাইরের লোকের সঙ্গে নিশ্চয়ই আপনার যোগাযোগ আছে। আপনার কি মনে হয় যে এই পিআর পদ্ধতির বিষয়টা আসলে কি? এটা কি আপনি যাদের সঙ্গে মিশেছেন, নিশ্চয়ই প্রসঙ্গটা উঠেছে, তাদের মধ্যে কত পার্সেন্ট লোক এই বিষয়টা বুঝেন? আচ্ছা, না, ধন্যবাদ মাসুদ ভাই। এখানে আমি একটু ব্যাখ্যাটা এভাবে করতে চাই, সেটা হচ্ছে পিআর পদ্ধতির পক্ষে যারা যুক্তি দেখাচ্ছেন তাদের 3টা যুক্তি আমি এখানে একটু উল্লেখ করতে চাই। নাম্বার 1, তারা বলছেন যে কালোটাকে পেশি শক্তি থেকে রাজনৈতিক যে ব্যবস্থা সেটিকে মুক্ত করা, আর আরেকটি হচ্ছে ভোটারদেরকে মূল্যায়ন করা, এবং অপরাপর তারা উদাহরণ দিচ্ছে 90 কি 91টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। এই 3টি যুক্তি তারা দেখাচ্ছেন যে যাতে এখানে দুর্বৃত্তায়ন তৈরি না হবে না, এরকম একটা যুক্তি তাদের পক্ষ থেকে। এই 3টা যুক্তির প্রেক্ষিতে আমি যেটা বলতে চাই, দেখুন, 90টা বা 91টা দেশের যে রেফারেন্সটা তারা উল্লেখ করছেন, সেই দেশে কনটেক্সট এবং প্রেক্ষাপটটা কিন্তু বাংলাদেশের কনটেক্সট এবং প্রেক্ষাপট একরকম নয়। কারণ আপনি যদি জার্মানির কথা বলেন বা আপনি যদি আপনার ডেনমার্কের কথা বলেন, সেখানে দেখবেন যে সেখানে যুক্তরাষ্ট্রীয় সিস্টেমগুলো ব্যবস্থা বিদ্যমান। সুতরাং সেক্ষেত্রে তারা, আমি আপনাকে বলছি যে আমি কিন্তু এর যৌক্তিকতা নিয়ে আলোচনা করছি না, যৌক্তিকতার বিষয়টা পরে। আগে জানতে চাচ্ছি আপনার সঙ্গে যে সমস্ত লোকের দেখা সাক্ষাৎ হয়, তারা পিআর পদ্ধতিটা বোঝেন কিনা, এটা। আচ্ছা, আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেহেতু শিক্ষকতা করি, আমি প্রত্যেকটি ক্লাসে যখন আমি যেহেতু এই সাবজেক্টেরই একজন শিক্ষক, এই প্রসঙ্গ নিয়ে অটোমেটিক্যালি শিক্ষার্থীদের সাথে আমাদের একটা শেয়ারিং হয়, এবং সেখানে যদি তারা তো সচেতন নাগরিক, এবং তারাই কিন্তু জেন জেড বলা হয় আর কি, হ্যাঁ। তো সুতরাং তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, তারা কিন্তু পিআর পদ্ধতির সম্পর্কে মোটেও অবগত নয়। এখন হয়তো এই যে আলোচনার মধ্য দিয়ে তারা এই শব্দটি শুনেছে, কিন্তু এর যে গুণাগুণ, এর যে পক্ষ বিপক্ষ, এই বিষয়ে কিন্তু তারা অভ্যস্ত নয়। আমি একেবারে শিক্ষিত সচেতন নাগরিকদের সাথে কথা, কিন্তু সাধারণ মানুষের কথাগুলো বলছেন, কারণ সাধারণ মানুষের সাথে ইন্টারাকশন হওয়ার আমি কিন্তু এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম
যে কোনো জি। একটা পদ্ধতি, যেহেতু এতগুলি দেশে চলে, ভালো মন্দ কিছু আছে। তো আমি ভালো মন্দ নিয়ে আলোচনা পরে, আগে হলো যে জিনিসটা আপনি দিচ্ছেন মানুষকে, এটা তো একটা গণতন্ত্র। দেখেন, আমি পার্সোনালি বলি, আমি আপনার সঙ্গে আলাপ চাইতে ভূমিকায় করছি, মানে প্রশ্ন না, ঠিক আলোচনাটা করছি। এই যেমন ধরেন, আমার ডাক্তার যখন কোনো ওষুধ আমার দেয়, তা আমরা ওষুধটা না বুঝেই কিন্তু খাই। ওটার গুণাগুণ কি, সাইড ইফেক্ট কি, এটা কিন্তু আমার বোঝার দায়িত্ব না, আমি ডাক্তারকে উপর নির্ভর করেছি। তো রাজনীতি, ডেমোক্রেসি তো এরকম না। ডেমোক্রেসিটা হলো ওষুধের মতো না, ডেমোক্রেসি হলো আমার বোঝার ব্যাপার আছে। আমি কি বিষয়টা বুঝি? আমি যত জনের সঙ্গে আলাপ করেছি, যত জনের সঙ্গে, এরা কেউ পেয়ার পদ্ধতি বুঝে না। তাদের মধ্যে বক্তব্য হলো একটা কিছু আছে, একটা পদ্ধতি আছে, যেহেতু ওনারা বলছেন হয়তো ভালো কিছু আছে। আমি কিন্তু ভালো মন্দের আলোচনায় পরে যাচ্ছি। আগে প্রশ্ন হলো বিষয়টা, যে জিনিসটা আমার উপরে আপনি দিবেন, আমাকে বলবেন তুমি এই বাক্সের মধ্যে ঢুকো, আমি যে ঢুকবো ওইটাকে আমি বুঝি। আমি এই প্রশ্নটা করেছি। আমি আপনাকে দ্বিতীয় প্রশ্নটা করতে চাচ্ছি, সেটা হলো আপনি বলেন তাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু হলো জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, জাতীয় পার্টি এবং উঁচু দলের নিষিদ্ধ করা। আপনি ব্যক্তিগত ভাবে একজন অধ্যাপক হিসেবে, এই সাবজেক্টের একজন অধ্যাপক হিসেবে, রাজনৈতিক দলকে এইভাবে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করাটাই কি আপনি সমর্থন করেন কিনা? আমি দেখুন, এখানে আসলে প্রসঙ্গটা এভাবে আমি উত্তর দিতে চাই। সেটা হচ্ছে, যেহেতু বিগত 16-17 বছর একটা ফ্যাসিজম তৈরি হয়েছে এবং এটি সত্য, এবং এই ফ্যাসিজমের মধ্য দিয়ে বাংলাদেশ মূলত প্রত্যেকটি প্রতিষ্ঠান যেরকম ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং সেই সাথে এই ফ্যাসিজমকে বিতাড়িত করার ক্ষেত্রে আমাদের অনেক শিক্ষার্থী জনতা কিন্তু জীবন দিয়েছে। সঙ্গত কারণে প্রাসঙ্গিকভাবে যদি আমাকে প্রথম অংশের উত্তর বলেন, তাহলে আমি ফ্যাসিজম যেহেতু এটি বাংলাদেশে এক ধরনের দুর্বৃত্তায়ন তৈরি করেছিল, সুতরাং এটি রাজনৈতিক কার্যক্রম এবং বিশেষ করে তাদের বিচার, এটি কিন্তু বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে, একজন নাগরিক আমি প্রত্যাশা করি। কিন্তু রাজনৈতিক কার্যক্রমের যে বিষয়টি, সেটিকে টোটালি যদি আপনি অফ করে দেন সকল কার্যক্রম, তাহলে বাংলাদেশ একটা সময় হবে কি, নির্দিষ্ট কয়েকটা রাজনৈতিক দল বাংলাদেশে বিদ্যমান থাকবে। যেটি আমি যদি মনে করি যে একটা সময় দেখা গেলো যে তারা এই দাবির প্রেক্ষিতে তারা একটা সময় বলে যে আমরা নির্বাচন অংশগ্রহণ করবো না, তাহলে বাংলাদেশের নির্বাচনটা একটা বড় ধরনের সংকটে পড়বে এবং বাংলাদেশ সংকটে পড়বে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে রাজনৈতিক দল যারা অভিযুক্ত, সেটা যদি আপনি মুসলিনের ক্ষেত্রে বলেন বা হিটলারের ক্ষেত্রে বলেন, তাদের বিচারটাকে আপনি কার্যকর করেন, দৃশ্যমান করেন, এটি মানুষ প্রত্যাশা করে। কিন্তু অপরাপর সকল রাজনৈতিক যে অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদেরকে যদি আপনি নিষিদ্ধর কাতায় নিয়ে যান, তার বাংলাদেশ তো মূলত একটা বিরাজনীতিকরণের দিকে যাবে। হয়তো মুষ্টিমেয় কিছু রাজনৈতিক দল সেখানে বিদ্যমান থাকবে, সেটি নিয়ে কিন্তু কোশ্চেন চলে আসবে, এবং সেখানে নির্বাচন নিয়ে একটা ক্রেডিবিলিটি কোশ্চেন চলে আসবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি একজন নাগরিক হিসেবে মনে করি রাজনৈতিক কার্যক্রমকে কখনোই কোনো নির্বাহী আদেশের মধ্য দিয়ে আসলে নিষিদ্ধ করা কখনো গণতন্ত্রের জন্য কখনোই পজিটিভ হতে পারে, যেটা অতীতেও ফ্যাসিস্ট সরকারও কিন্তু এটা করেছিল, জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, যেটাও কখনো সমর্থনযোগ্য নয়। সুতরাং আমি মনে করি যে রাজনীতিটাকে রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে মানুষকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে এটি চলমান থাকবে এবং সেটিকে আরো শানিত হবে। কিন্তু সেটি যদি নিষিদ্ধ করতে করতে এমন একটা জায়গায় আমরা চলে আসি, দেখা গেলো যে শেষ পর্যন্ত বাংলাদেশে মূলত মাল্টি যে পলিটিক্যাল পার্টি সিস্টেম, সকল মত পথ থাকবে, কিন্তু সেখানে যদি কেউ দুর্বৃত্তায়ন হয়, ফ্যাসিস্ট হয় অথবা স্বৈরাচারী হয়ে ওঠে, তখন সেক্ষেত্রে সেটি আইনগতভাবে বিচারের আওতায় আসবে। কিন্তু আলটিমেটলি জনগণ কাকে গ্রহণ জি, করবে কি করবে না, সেটা জনগণের কাছে কিন্তু আপনাকে যেতে হবে। অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত তাহলে জনগণের, তাহলে জনগণ আমার সেখানে মতামত প্রদান করবে। তাহলে আমার প্রশ্নটা হলো, তাহলে আমার প্রশ্নটা হলো যে এই যে কিছুদিন আগে যে আমরা আওয়ামী লীগকে বিচারের আওতায় নিচ্ছি, বিচারটা আওয়ামী লীগের বিচার কিন্তু এখনো দৃশ্যমান না। আওয়ামী লীগকে তো বিচারের আওতায় আনা হয়েছে আরো অনেকদিন আগে, এর জন্য আইনও পরিবর্তন করা হয়েছে। শেখ হাসিনার বিচার আর আওয়ামী লীগের বিচার তো একটা, সমার্থক নয়। তো আওয়ামী লীগের বিচার তো দৃশ্যমান হচ্ছে না, কিন্তু এরই মধ্যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি স্থগিত করে দিয়েছেন। এটা কিন্তু ভার্চুয়ালি নির্বাচনের জন্য নিষিদ্ধই বলা যায়, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছেন না। তো এই নির্বাহী আদেশে এরকম করাটা কি ঠিক হয়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি আমি মনে করি যে দেখুন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আপনার মনে থাকার কথা এবং আমার মনে হয় বাংলাদেশের অপরাপর সকল সচেতন নাগরিক তারাও জানেন যে বর্তমান সরকার কিন্তু রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে তাদের যে স্টেটমেন্ট, সেখানে কিন্তু তারা স্পষ্টতই বলেছিল যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে তাদের কোনো চিন্তা ভাবনা নেই। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে একটা মবক্রেসির মধ্য দিয়ে এটি কিন্তু একটা সিচুয়েশন তৈরি করা হয়েছে, এবং সেই সিচুয়েশনের মধ্য দিয়ে পরবর্তী সরকার বাধ্য হয়েছে এই রাজনৈতিক দলটাকে সাময়িকভাবে কার্যক্রম নিষিদ্ধ করার। অর্থাৎ আমি সেই দৃষ্টিকোণ থেকে যদি মনে করি, গভর্নমেন্টের প্রথম পর্যায়ের যে
দৃষ্টিভঙ্গি, তাদের যে সেন্টিমেন্ট, সেটিকে আমি মনে করি ইতিবাচক। পরবর্তীতে একটা বিশেষ মহলের মানে প্রেসারের কারণে আমার মনে হয় এটি করেছে, এবং এরকম প্রেসার কিন্তু কন্টিনিউসলি আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে হরহামেশাই ঘটছে। সুতরাং এই যে মবক্রেসি যেটিকে আমরা বলি, সেটি কখনো কখনো এটি গণতন্ত্রের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে এমনি তো বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ গণতান্ত্রিক চর্চার টোটালি বন্ধ ছিল। সুতরাং সেই জায়গাতে যদি এরকম একটি ভার্নারেবল সিচুয়েশনে একটার পর একটা মবক্রেসির মধ্য দিয়ে যদি আপনার নিষিদ্ধ প্রক্রিয়াটা চলে, তাহলে সেটি কখনোই গণতন্ত্র এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক যে বহুমাত্রিক রাজনৈতিক যে ডাইমেনশন, সেটি আমার মনে হয় যে সেটি বাধাগ্রস্ত হবে, এবং সেটি জনগণও আসলে আমরা অনেকটা বিভ্রান্ত হয়ে পড়ি আসলে কি হতে যাচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে যেটা মনে হয় সেটি হচ্ছে যে আমি প্রকারান্তরে যে কথাটা বলি সেটি হচ্ছে নির্বাচন নিয়ে আপনি লক্ষ্য করবেন যে এক ধরনের ডেট নিয়ে যেরকম একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, এবং ডেটটা যখন নির্দিষ্ট করা হয়েছে তখন আরেক ধরনের ডাইমেনশন তৈরি হয়েছে। অর্থাৎ ফাইনালি যে জিনিসটি মনে হয় সেটি হচ্ছে নির্বাচনটাকে এক ধরনের প্রলম্বিত করার জন্য, এবং নির্বাচন আদৌ এই যে ফেব্রুয়ারিতে সেটি অনুষ্ঠিত হবে এটা আমি আশাবাদী। কারণ নির্বাচন না হলে বাংলাদেশ হয়তো নতুন আরেকটি সংকটের দিকে যাবে। কিন্তু এখনো মানুষের মধ্যে কিছু প্রশ্ন রয়েছে, আমার নিজের মধ্যে সেই প্রশ্ন রয়েছে। সুতরাং এই প্রশ্নের উত্তর হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে ফাইনালি কোথায় গিয়ে দাঁড়ায়। তবে সিমটম যেটি মনে হয় সেটি হচ্ছে সংকট এখনো সংকট মুক্ত আমি এটি মনে করি না। কারণ তার দৃষ্টান্ত হচ্ছে ঐক্যমত কমিশনে বসে থেকে আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, অংশগ্রহণ করছি। এই যে 2টি মাস সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে, নিশ্চয়ই তাদের আন্তরিকতা ছিল। কিন্তু সেখান থেকে বের হয়ে আপনি যখন আপনার রাজপথে যাচ্ছেন তখন এই জায়গাতে কিন্তু সন্দেহের একটা অবকাশ থেকেই যায়। আমি মনে করি সেই সন্দেহের অবকাশ সবার মনে তৈরি হচ্ছে, এবং সেটি কোনো কখনোই সেটি আমাদের জন্য মঙ্গলজনক নয় বলে আমি মনে করি। জি, আসলে আপনি দেখেন একটা জিনিস, আমি 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 যেটা নিজেও যেটা ফিল করছি, একটা সময় ছিল যখন হাসিনা রেজিম ছিল, হাসিনা ফ্যাসিবাদী আচরণ ছিল, সরকার কারো কথা শুনতো না, কথা বলতো না, তখন সাধারণ মানুষের আর কোনো উপায় ছিল না রাজপথে নামা ছাড়া। রাজপথে নামাটা আমরা সবসময় মনে করি সর্বশেষ একটা আপনার পদ্ধতি প্রতিবাদী। তো এখন কি সে ধরনের কোনো বাস্তবতা তৈরি হয়েছে? সরকার তো সবার কথা শুনছে, এবং এই যে আপনার এই যুক্তরাষ্ট্রের সরকার প্রধান গেলেন, তার আগে কিন্তু আপনার প্রেস সেক্রেটারি যিনি আছেন উনি কিন্তু বলেছেন যে এই দলগুলো সরকারের অংশীদার। তো যারা সরকারের অংশীদার তারা কেন রাজপথে? এটা মানে সাধারণ মানুষের কাছে কিন্তু এটা একটা প্রশ্ন, এবং এটা কি আলটিমেটলি এক ধরনের সোসাইটিতে অস্থিরতা তৈরি করবে না, এবং তৈরি করছে না? নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনার সাথে আমি একমত যে এটি সমাজে অস্থিরতা তৈরি করবে এবং অস্থিরতা তৈরি করছে। তার দৃষ্টান্ত আমি প্রাসঙ্গিকভাবে একটু বলি। আপনি গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা হয়তো লক্ষ্য করেছেন, এবং আপনি দেখেন যে শিক্ষার্থীরা, অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাইস চ্যান্সেলর, তাকে যেভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে, উনি কিন্তু একজন শিক্ষক, এবং আমি যতটুকু জানি আজকে মনে হয় শিক্ষকরা একটা কর্মবিরতিতে গিয়েছে। এই যে ঘটনার প্রভাবগুলো, এটি কিন্তু সমাজের ভিতরে এক ধরনের অস্থিরতা তৈরি করছে, যেটি মানুষের ভিতরে আবার নতুন করে একটা শঙ্কা তৈরি করবে। যেটি 5 তারিখে 5ই অগাস্টের যে স্পিরিটটা, এটিকে যদি আপনারা ধারণ করে যদি আমরা সামনের দিকে পথ চলতে চাই, এবং আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দলকে এত বেশি কগনিজেন্সিতে নিয়েছেন যে ছোট বড় এই বিবেচনায় কিন্তু নেন নাই। অর্থাৎ যে সকল রাজনৈতিক দল রেজিস্টার্ড, এবং আপনি দেখবেন যে তাদের জনসমর্থন পুষ্ট এবং তাদের সাংগঠনিক কাঠামো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এখনো বিস্তৃত হয় নাই, তাদেরকে কিন্তু তারা আহ্বান করেছেন এবং তাদেরকেও তারা আমলে নিয়েছেন, তাদের কথাগুলোকেও তারা গুরুত্ব সহকারে দেখেছে। সুতরাং এই যে গুরুত্ব দেওয়ার পরও, সরকার এই দলগুলোকে গুরুত্ব দেওয়ার পরও যদি আপনি রাজপথে এই ইস্যুগুলো নিয়ে আসেন, তাহলে কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আশঙ্কা করতেই পারি যে নির্বাচন নিয়ে যে শঙ্কাটা মূলত শুরু থেকেই তৈরি হয়েছিল, সেই সংখ্যাটা কিন্তু এখনো মুক্ত বলে আমি মনে করি না। তাহলে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে নির্বাচন গণতান্ত্রিক পন্থার সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটিকে বাদ দিয়ে আসলে কখনোই গণতন্ত্রের যাত্রা কখনোই অগ্রসর হতে পারে না। তার মানে একমাত্র উপায় নির্বাচন তা নয়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা মতামতের প্রতিফলন ঘটে। অর্থাৎ আপনি শুরুতে আরেকটা কোশ্চেন করেছিলেন, যেটা আমি তখন দুঃখিত, বলেছিলেন যে জনগণ আসলে ব্যাপারে
কতটা সচেতন। আমি মনে করি যে কোনো পদ্ধতি, নতুন কোন পদ্ধতি যখনই আপনি ইন্ট্রোডিউস করবেন বা সংবিধানে নিয়ে আসবেন অথবা জনগণের উপরে আপনি প্রতিফলন ঘটাতে চাইবেন, তাহলে জনগণকে সে ব্যাপারে আগে থেকে অবগত করতে হবে এবং জনগণকে সে বিষয়ে রাজনৈতিক একটা দীক্ষা দিতে হবে। আপনি সেটি যদি না দিয়ে তার উপরে চাপিয়ে দেন, তাহলে জনগণ সেখানে বিভ্রান্ত হবে এবং সেটি জনগণের মনে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে। এবং সেখানে আমি মনে করি যে এই পদ্ধতি যেটা আপনি বলেছেন ভালো মন্দ উভয় পক্ষই রয়েছে এবং বাংলাদেশের কনটেক্সটে সেটি প্রয়োগযোগ্য কি প্রয়োগযোগ্য না সেটি নিয়েও হয়তো আলোচনা হতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা, একজন নাগরিক হিসেবে আপনি একটা জিনিস আমাকে এর উপরে চাপিয়ে দিবেন, সে ব্যাপারে আমি কিছু জানবো না, আমি এ ব্যাপারে অভ্যস্ত থাকবো না, সুতরাং সেটি কখনোই তৈরি হচ্ছে পিয়ার পদ্ধতি, এটি হয়তো ভবিষ্যতে এই জিনিসটি আসতে পারে। আমার মনে হয় যে এটিও অনেক সময় প্রাসঙ্গিক হতে পারে। কিন্তু এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে এই পদ্ধতি ছাড়া আমি নির্বাচনে যাব না বা নির্বাচন হতে দিব না, এটি আমি মনে করি কখনোই গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়। এবং যারা এই কথাটি বলছেন, আমার ধারণা তারা শুধুমাত্র তাদের ইগোইস্টিক পয়েন্ট থেকে এই কথাগুলো বলছেন। আসলে রাজনীতিতে ইগো তৈরি করে, রাজনৈতিক দলের ভিতরে ইগো তৈরি করে জনগণকে আসলে কখনোই আপনার, আমি মনে করি জনগণের জন্য যদি রাজনীতি দলগুলোর জনগণের জন্য রাজনীতি করে তাহলে সেটি জনগণকে জিম্মি করা উচিত নয়, এটি কোনো রাজনৈতিক দলের উচিত নয়। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক মতিনুর রহমান। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে পিয়ার পদ্ধতি, রাজনৈতিক দলকে নিষিদ্ধকরণ এবং বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মতিনুর রহমানের বিশ্লেষণ। আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন। পরবর্তী সময়ে ওনাকে আমরা আবারও আমন্ত্রণ করতে চাইবো, যদি উনি সময় দিতে পারেন আবার ওনার কথা আমরা শুনবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।